বাগদাদের চোর ছবিটি পরিচালনা করেছেন ইবনে মিজান এবং বাগদাদের চোর ছবিতে অভিনয় করেছেন ববিতা, জাভেদ, রাজ, মতি, আফগানি, পরাণবাবু, আনোয়ারা এবং জসিম। বাগদাদের চোর ছবির গল্পের শুরুতে দেখা যায় যে জাভেদ থাকে বাগদাদের চোর এবং জাভেদ একদিন দেখে এবং লক্ষ্য করে দেখে যে বাগদাদের প্রজারা না খেয়ে দিন যাপন করতেছে এবং জাভেদ সেই দৃশ্যটা লক্ষ্য করে দেখে যে করুণ একটা দৃশ্য, যে একটি বাচ্চা খাওয়ার জন্য সে আকুলভাবে কান্না করতেছে তার বাপ মার কাছে। তার বাপ মা বলতেছে যে খাবার নেই, কোথা থেকে দেব, কারণ এই রাজ্যের যে রাজা সে খুব চাপ সৃষ্টি করতেছে কর খাজনার জন্য। আমরা কর খাজনায় দেব না তোদের মুখে খাবার দেব। তো এই দৃশ্যটা দেখার পর জাভেদের মনে একটা অন্যরকম করুণ অনুভূতি সৃষ্টি হয়। জাভেদ ভাবতে থাকে যে এভাবে যদি বাগদাদে না খেয়ে মানুষ মারা যায় তাহলে আমি চোর কিসের, কেমন চোর। তো আরেক দিন দেখা যায় যে জাভেদ হাঁটতেছে এবং এক বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ পুরুষ সে তারা খাবারের জন্য কাকতি মিনতি করতেছে এক দোকানের পাশে গিয়ে এবং সে দোকানেকে বলে, বাবা আমাদের আমাদের সামান্যটুকু চাল দিতে পারবে ধারে, আমি আপনাকে দিয়ে দেব। তখন দোকানি বলে, না না না, আমি কি দান খরাত খুলে বসেছি, তোমাদের একটি টাকারও আমি বাকি দিতে পারবো না, যাও চলে যাও। এক পর্যায়ে ধাক্কা দিয়ে ওই বয়স্ক মহিলা এবং বয়স্ক পুরুষকে ফেলে দেয়। তো জাভেদ এটাও লক্ষ্য করে। তো জাভেদ ভাবে যে আচ্ছা, রাজদরবারে অথবা রাজকোষে তো অনেক স্বর্ণ মুদ্রা আছে, তো আমি যদি রাজদরবার এবং রাজকোষ থেকে স্বর্ণ মুদ্রা চুরি করে যদি আমি গরিব মানুষের মাঝে বিলিয়ে দিই তাহলে সবচেয়ে উত্তম কাজ হবে, কারণ আমি তো চোর। আমার কাজ হবে যে গরিব মানুষের মুখে হাসি ফুটানো। যদি আমার এতে যদি ক্ষতি হয় অথবা আমি যদি ধরা পড়ে যাই, যদি আমাকে রাজামশাই কারাদণ্ড অথবা ফাঁসি দেয় তা তো আমার কোনো দুঃখ নেই, কারণ আমি চাই যে গরিব প্রজারা যাতে না খেয়ে দিন যাপন করতে পারে সেই চেষ্টা আমাকে করতে হবে। তো গভীর রাত হয়ে যায়। তখন জাভেদ সে চোর বেশ ধারণ করে সে রাজদরবারে চলে যায়। রাজকোষ যেখানে থাকে সেখানে সে ঢুকে পড়ে যখন সেখানে রাজকোষ থেকে অনেকগুলো স্বর্ণমুদ্রা সে তার থলিতে ভরে ফেলে। এমন সময় চোর চোর বলে প্রহরীরা চিৎকার করতে থাকে যে কে আছো দেখো, চোরে চুরি করে নিয়ে যাচ্ছে, কি জানি নিয়ে যাচ্ছে বলতে পারি না, কিন্তু একটা লোক শব্দবেশ ধারণ করে সে চুরি করে নিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে ভয়ে জাভেদ একটি কামরায় ঢুকে ফেলে। তখন ঢুকে ফেলার পর দেখে যে একটি যুবতী মেয়ে শুয়ে আছে। তখন রাজদরবারে প্রহরীদের চিৎকার শুনে মেয়েটি জেগে ওঠে। তো মেয়েটি জেগে ওঠার পর দেখে যে একটি অচেনা পুরুষ তার কামরার পর্দার আড়ালে লুকিয়ে আছে। তখন ববিতা সেখান থেকে উঠে দেখে যে যুবকটি একটি ভিন্ন বেশে ধারণ করে আছে। তখন জাভেদ ববিতাকে গলায় ধরে বলে, চুপ করে থাকবেন, কোনো কথা বলবেন না। তখন ববিতা বলে, দেখেন আমি কিন্তু রাজার মেয়ে এবং আমি রাজকন্যা, আর আপনি আমার গলার ভিতরে ধরেছেন, এত বড় সাহস আপনার পেলেন কোথা থেকে? তখন জাভেদ বলে, আমি সাহস কোথা থেকে পাই নেই, কারণ প্রজাদের মুখে হাসি ফুটানোই আমার দায়িত্ব এবং কর্তব্য। আমি একটা চোর, আমি এসেছি আপনাদের রাজকোষ থেকে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে যেতে এবং চুরি করে নিয়ে যেতে, কারণ আমি প্রজাদের মাঝে এই স্বর্ণমুদ্রাগুলি বিলিয়ে দেব। কারণ অনেক প্রজারা না খেয়ে দিন যাপন করতেছে, আমি সেটা সহ্য করতে পারিনি এবং নিরুপায় হয়ে আমি আপনাদের রাজকোষ থেকে চুরি করতে এসেছি। আপনি যদি আমাকে এখন আপনার প্রহরীর হাতে ধরিয়ে দেন অথবা আপনার পিতার হাতে আমাকে ধরিয়ে দেন তাহলে নিশ্চয়ই রাজামশাই আমার গর্দান নেবে, তখন প্রজারা না খেয়ে মারা যাবে। এটাকে আপনি চান? তখন ববিতা বলে, ঠিক আছে, আপনি আমাকে ছেড়ে দেন, আমি দেখতেছি কী করা যায়। এমন সময় দেখা যায় প্রহরীরা এসে ববিতার কামরার পাশে বলে, ম্যাম সাহেব। এবং তখন ববিতা বলে, কী হয়েছে? আচ্ছা, আপনি কি দেখেছেন একটা চোর আমাদের রাজদরবারে ঢুকেছে, আপনি কি দেখেছেন যে চোরটা কোথায় গেছে? তখন ববিতা বলে, না আমি দেখিনি, আর আমরা কামরায় তো আসার কোনো সাহসই পাবে না, আপনারা অন্য কোথাও খুঁজে দেখেন। তখন ববিতা রুমে চলে যায়।
তখন জাবেদ বলে, যাক আপনাকে ধন্যবাদ, আপনার ভিতরে মানবতা আছে, আপনার ভিতরে মায়া আছে, আপনি আমাকে ইচ্ছা করলে ধরে দিতে পারতেন, কিন্তু আমাকে আপনি ধরিয়ে দেন নাই, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, আপনাকে আমি সালাম জানাই। কিন্তু আপনার সাথে যে ব্যবহার আমি করেছি সেই জন্য আমি লজ্জিত এবং দুঃখিত। আপনি যে শাহজাদি এবং আপনি যে এত ভালো মনের মানুষ সেটা আমার জানা ছিল না। আমি ভাবছিলাম যে আপনিও আপনার বাপের মতন। ববিতা বললে, কয় না, আমি কখনোই আমার বাপের মতন হইনি আর হব না। আমিও গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। যাক, আপনি যখন চুরি করে নিয়ে এসেছেন, এখন আপনি পালিয়ে যান অন্য রাস্তা দিয়ে, এবং ওইখানে একটা সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ দিয়ে আপনি পালিয়ে যান। তখন জাবেদ সেই কথা মতনই ববিতার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ, ববিতাও জাবেদ দিকে তাকিয়ে থাকে। তখন জাবেদ সেখান থেকে পালিয়ে যায় এবং সেখানে গিয়ে প্রজাদের মাঝে সে আস্তে আস্তে করে কিছু কিছু স্বর্ণ মুদ্রা গরিবদের সে দান করতে থাকে, এবং গরিব প্রজারা সেই দান পেয়ে তারা খুশি এবং জাবেদের জন্য দোয়া করে, বাবা তোমার প্রতি আমাদের আশীর্বাদ রইল, তুমি অনেক বড় হবে। তখন জাবেদ বলে, আরে আমি তো চোর, আমি আর কি বড় হব, আমি কি আরো বড় চোর হব? তখন প্রজারা বলে, না তুমি চোর না, তুমি হলো দয়ালু এবং তুমি দয়াবান, তোমার ভিতরে মনুষ্যত্ব আছে এবং তোমার ভিতরে ভালোবাসা আছে, তাই তুমি আমাদের প্রাণ বাঁচানোর জন্য রাজদরবার থেকে চুরি করেছো, তাই তো? জামাত বলে, হ। এই কথা কিন্তু আপনি কখনোই খুনক্ষরে বলবেন না, আর যদি খুনক্ষরে বলেন তাহলে কিন্তু আমারকে রাজদরবারের প্রহরীরা ধরে নিয়ে আমার গর্দান নেবে। কয়, না না না, আমাদের জীবন চলে গেল, আমরা কখনো বলবো না যে তুমি চুরি করে এনেছো। মোহর সেই মোহর দিয়ে আমাদের সংসার চলতেছে এবং আমরা ভালো মন্দ খেতে পারতেছি এবং আমাদের জীবনটা বাঁচতেছে। তখন জাউদ বলে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আমি চলে গেলাম। তো এদিকে সকালবেলা রাজ দরবারে সিংহাসনে বসার পরে তখন প্রহরীকে বলে, কি হয়েছিল গতকালকে? তখন প্রহরী বলে, রাজামশাই, একটা চোর এসেছিল, হ্যাঁ, চোর এসে রাজকোষ থেকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা চুরি করে নিয়ে গেছে। তখন সেখানে থাকে জসিম, মানে সেনাপতি। জসিম বলে, কি, আমাদের রাজদরবার থেকে চুরি করে নিয়ে গেছে? এত বড় হিম্মতকার, এত বড় বুকের পাটাকার! আমি হলাম সেনাপতি, আর এই সেনাপতি আমি হয়েও আমি তাকে ধরতে পারলাম না, এটা আমার ব্যর্থতা। তখন রাজ বলে, আপনি সেনাপতি ঠিক আছে, কিন্তু আপনি তো চোরটাকে ধরতে পারলেন না। চোর তো ঠিকই চুরি করে আমার স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে গেছে। চলেন দেখা যাক যে রাজকোষে কতটুকু স্বর্ণ মুদ্রা আছে আর কতটুকু চোর নিয়ে গেছে। তখন জসিম বলে, বাগদাদের ভিতরে এমন চোর এখনও আছে যে রাজকোষ থেকে, রাজদরবারে ঢুকে রাজকোষ থেকে স্বর্ণ মুদ্রা চুরি করে নিয়ে গেছে। এটা শুনলেই তো আমার অবাক হতে বাধ্য হচ্ছি। তখন রাজামশাই বলে, থাক, আপনার আর অবাক হতে হবে না, এবার চলুন রাজকোষের দিকে রওনা দিই। তখন রাজকোষে গিয়ে দেখে যে প্রায় এক থলি, মানে এক বস্তার মতন স্বর্ণ, জাবেদ চুরি করে নিয়ে গেছে। তখন রাজামশাই মাথা হাত দিয়ে বসে পড়ে। সেই মুহূর্তে জসিম অর্থাৎ সেনাপতি গিয়ে রাজামশাইকে সান্ত্বনা দেয় এবং বলে যে, হুজুর, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, আমি এই চোরকে ধরে ফেলবো শীঘ্রই, আর ধরে তাকে এমন শাস্তি দেব যা সে কখনো ভুলতে পারবে না। তখন জসিম গিয়ে ডেরা পেটিয়ে বলে যে, রাজকোষ থেকে অর্থাৎ রাজদরবার থেকে যে স্বর্ণ মুদ্রার বস্তা চুরি করে নিয়ে এসেছে, তাকে যে ধরে দিতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করা হবে এবং তাকে আরও পুরস্কার দেওয়া হবে। তখন অনেকেই বলে যে, এই চোরকে বাগদাদে এমন চোর কোথায় এলো, কারণ বাগদাদে তো আগে কোনো চোর ছিল না। তখন গরিব কিছু প্রজারা আছে, যেই প্রজাদের জাবেদ অর্থাৎ বাগদাদের চোর যে সাহায্য করেছিল, সেই প্রজারা তো বলে না যে জাবেদ রাজকোষ থেকে স্বর্ণরূপ চুরি করে নিয়ে এসেছে। তবে কিছু লোক আছে যে এই চোরকে ধরার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তো একদিন জাবেদকে দেখে ফেলেছে যে সে গরিব মিসকিনকে স্বর্ণ মুদ্রা দান করতেছে। তখন সেই লোকটি বলে, আচ্ছা, আপনি কি বাগদাদের চোর, যে আপনি ওই বাগদাদের রাজমহল অর্থাৎ রাজকোষ থেকে চুরি করে স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছেন? তখন জাবেদ বলে, হ্যাঁ, আমি বাগদাদের চোর। আপনাকে যদি আমি ধরিয়ে দিই তাহলে আমাকে রাজামশাই 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবে, কিন্তু আমি তো আপনাকে ধরিয়ে দেব না, কারণ আপনি যেভাবে মানুষের সাহায্য সহযোগিতা করতেছেন, আপনার মতো বাগদাদে এমন চোর দরকার আছে, কারণ রাজামশাই আমাদের উপর অনেক অন্যায় জুলুম অত্যাচার করে
কিন্তু আপনি অনেক ভালো মানুষ। আপনি ঠিকই বাগদাদের রাজকোষ থেকে স্বর্ণগুলি চুরি করে এনেছেন, কিন্তু আপনি আবার বাগদাদের গরিব প্রজাদের মাঝে আপনি সব স্বর্ণ রূপ্য এগুলি বিলি করছেন, যারা তারা না খেয়ে থাকতে পারে। তো এক পর্যায়ে দেখা যায় কিছু গরিব মানুষ তারা বাজারে যায়, অর্থাৎ হাটে যায় তারা কিছু সদাই কিনতে, সেই স্বর্ণরূপ্য নিয়ে। তখন প্রহরীরা ওই লোকটিকে ধরে ফেলে। লোকটিকে ধরে ফেলে বলে যে এত স্বর্ণমুদ্রা তুমি কোথা থেকে পেলে। তাড়াতাড়ি সে ধরে নিয়ে রাজামশাইয়ের কাছে নিয়ে যায়, অর্থাৎ সেখানে থাকে জসিম সেনাপতি। তখন রাজামশাইকে বলে, দেখছেন এই লোকগুলি এত স্বর্ণমুদ্রা কোথা থেকে পেল, এদেরকে মারেন। তখন রাজামশাই আদেশ করে, যাও প্রহরী, তাকে কারাগারে নিক্ষেপ করো, নিক্ষেপ করে তাকে এমনভাবে মারো যা সে সত্যি কথা বলতে রাজি হয় যে বাগদাদের ভিতরে এমন কে চোর নতুন করে জন্ম নিয়েছে যে আমার রাজকোষ থেকে চুরি করে নিয়ে গেছে স্বর্ণ মুদ্রা। তখন ইচ্ছা রকম চাবুক দিয়ে মারতে থাকে সেই প্রজাকে, গরিব প্রজাকে, কিন্তু তারপরও সে বলে না যে জাবেদের নাম। কারণ সে বলে যে আমার জীবন গেল, আমি ওই চোরের নাম বলবো না, কারণ আমাকে কেউ দেয়নি এবং চোরকে আমি চিনি না। আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম, সেই কুড়িয়ে পেয়ে এনে আমি সেই স্বর্ণমুদ্রা দিয়ে বাজারে অথবা হাটে গিয়েছিলাম সদাই কেনার জন্য, কিন্তু আমি চোরকে চিনি না এবং চোরকে কখনো দেখিনি। অনেক মারার পরেও বলে না। তো এদিকে বাশার সালামত অর্থাৎ রাজামশাই বলে, এই চোরকে আমরা এখনও ধরতে পারতেছি না কেন? আমরা কি ব্যর্থ হয়ে যাব? আমরা কি এই চোরকে ধরতে পারবো না? তখন রাজামশাই অর্থাৎ রাজ থাকে রাজা, তখন জসিমকে নির্দেশ দেয়, সেনাপতি, আমি আপনাকে মাত্র 7 দিনের সময় দিলাম। এই 7 দিনের ভিতর যদি আপনি চোরকে ধরে নিতে পারবেন, তাহলে আমি আপনার উপর কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেব। এটি আমার হুকুম এবং আদেশ। তখন জসিম বলে মনে মনে, আপনি আমার কঠোর শাস্তি কি দিবেন? এই 7 দিনের ভিতরে আমি হব এ রাজ্যের রাজা, আপনাকে ধ্বংস করাই হবে আমার কাজ। তখন জসিম ভাবতে থাকে যে কিভাবে এই রাজ্যটা দখল করা যায়। তো এদিকে জাবেদ একদিন রাতের বেলা সে আবারও রাজ দরবারে আসে, শব্দবাজ ধারণ করে। তখন সে সরাসরি ববিতার রুমে চলে যায়। ববিতাকে গিয়ে বলে, দেখেন আমি যে রাজকোষ থেকে স্বর্ণমুদ্রা চুরি করে নিয়ে গেছি, এটা তো আপনার বাপ মা জেনে ফেলেছে, তো আপনাদের কিছু বলেন নেই। তখন ববিতা বলে, না। তো এক পর্যায়ে দেখা যায় জাবেদ ববিতা দুজন দিকে তাকিয়ে থেকে তাদের মনের ভিতরে একটা ভালোবাসা জন্ম নেয় এবং তারা দুজনকে জড়িয়ে ধরে। তো ববিতা বলে, আপনি চোর হলেও মানুষটা ভালো, আপনার মতো মানুষ আমার খুব দরকার। তো দুজনকে ভালোবাসে। তো এক পর্যায়ে গানটা চলে আসে কল্পনায়। তো গান শেষে দেখা যায় জাবেদ সেখান থেকে পালিয়ে আসে। জাবেদ বলে, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। তো ববিতা একদিন সেনাপতি জসিমকে বলে, আচ্ছা আপনারা যে চোরটাকে ধরার জন্য এত উঠে পড়ে লেগেছেন, আসলে কি সে রাজকোষ থেকে স্বর্ণমুদ্রা চুরি করে নিয়ে গেছে, নাকি আপনারাই রাজকোষ থেকে স্বর্ণমুদ্রা চুরে ওই চোরের নাম দিতেছেন? তখন জসিম বলে, দেখেন ম্যাম সাহেব, শাহজাদি, আপনি জানেন না যে আমরা আপনার বাপের কত বিশ্বস্ত কর্মচারী, আমরা কখনোই কাজ করতে পারি না। বাগদাদে একটা নতুন চোর এসেছে, সে চুরি করে নিয়ে গরিব মিসকিনদের দান করে, তারা প্রমাণ পেয়েছি। কিন্তু গরিব মিসকিনে কখনো বলে না যে বাগদাদের চোর আমাদের এগুলি দিয়েছে অথবা স্বর্ণমুদ্রা দিয়েছে। ববিতা বলে, সাবাস, কারণ আপনারা বাগদাদের চোরকে ধরতে পারতেছেন না, তাই বলে আপনারা গরিব প্রজাদের ধরে এনে কারাগারে নিক্ষেপ করে মারতেছেন। এটা কি কোনো ধর্মের কাজ? আপনারা কেন অধর্ম করতেছেন? তখন জসিম বলে, দেখেন দেখেন এটা আপনার আব্বা হুজুরের নির্দেশ এবং আদেশ, আমরা অক্ষর অক্ষরে পালন করতেছি, এখানে আমাদের কোনো হাত নেই। আপনার আব্বা হুজুর বলছে যাদের হাতে স্বর্ণমুদ্রা পাওয়া যাবে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করে তাদেরকে চাবুক দিয়ে পিটিয়ে তাদের কাছ থেকে সত্য কথা বের করার জন্য। তা আমরা তাই করছি। তখন ববিতা বলে, আপনারা ঠিক করতেছেন না, আল্লাহ আপনার উপর খুশি হবে না এবং আপনাদের উপর আল্লাহ ন্যায় বিচার করবেন না, এর ফলাফল আপনাদের একদিন না একদিন আল্লাহর কাছে দিতেই হবে। তখন এই কথা বলে ববিতা সেখান থেকে চলে যায়। তো জসিম মনে মনে বলে, শোনেন ম্যাম সাহেব, শাহজাদি, আপনি যে কথা বলতেছেন এটা কিন্তু আপনার বাপের কথা নয়, আপনি ভালো তাই কথা বলতেছেন, কিন্তু আপনার রূপটা অনেক সুন্দর, আপনার রুমে তো আমি অনেক আগেই পাগল হয়ে গেছি। যদি আপনাকে আমি এক রাতের জন্য পেতাম তাহলে জীবনটা ধন্য হতো, কিন্তু এটা কিভাবে সম্ভব? সম্ভব হবে যদি আপনার বাপকে আমি মেরে ফেলি
অথবা বন্দি করে কারাগারে নিক্ষেপ করে আমি সিংহাসনটা নিয়ে নেই, তাহলে হয়তোবা আপনি বাধ্য হবেন আমার সাথে বিয়ে বসতে এবং আমি আপনার সাথে একটি রাত কাটাতে পারবো। কিন্তু সেদিন কবে আসবে? সেদিন মনে হয় শিগগিরই আসবে। এখনই সময় যে কি করা যায়। তখন জসিম গিয়ে তার অন্যান্য যে প্রহরী অথবা যারাই থাকে রাজদরবারে তাদের সাথে আলাপ করে দেখেন, এই যে বাগদাদের চোর চুরি করেছে সেই চোরের বোঝা এখন আমাদের মাথায় রাজমশাই দিয়ে দিয়েছে এবং 7 দিনের সময় দিয়েছে। যদি আমরা চোরকে ধরতে না পারি তাহলে আমাদের কঠোর শাস্তি দিবে। এটা কিভাবে আমরা মেনে নিতে পারি? এই বাগদাদ থেকে চুরি করেছে একজনে এবং বাগদাদের রাজকোষ থেকে চুরি করেছে একজনে। সেই শাস্তিটা কি আমরা নিজের মাথায় নিতে পারি এবং সেই দোষারোপকে আমরা স্বীকার করতে পারি? সেই ব্যর্থতাকে আমরা স্বীকার করতে পারি? চোরকে আমরা ধরতে পারতেছি না, রাজামশাই আমাদের 7 দিন সময় দিয়েছে, যদি চোরকে না ধরে দিই তাহলে আমাদের কঠোর শাস্তি দেবে। তাহলে আপনারা যদি আমার মতে এক কথা থাকেন তাহলে রাজামশাইকে আমরা গ্রেপ্তার করব। গ্রেপ্তার করার পর রাজামশাইয়ের সিংহাসনে আমি বসবো, আর আপনারা হবেন আমার সেনাপতি উজির। যাই আছেন আমি আপনাদেরকে সব বানাবো এবং আপনাদের আর ওই চোরের বোঝা মাথায় নিতে হবে না, কারণ আমি রাজা হয়ে আপনাদের স্বাধীনতা দেব এবং প্রজাদেরকে মেরে আমরা খাজনা কর আদায় করব। আপনারা যদি আমার সাথে এক হয়ে কাজ করেন তাহলে আমি এটাই করতে পারি, আর না হলে কিন্তু আমাদের কিন্তু রাজামশাই কিন্তু কারাগারে নিক্ষেপ করে কিন্তু আমাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। এই কথাটা মাথায় নিয়ে ভেবে দেখুন। তখন সবাই বলে, ঠিক আছে সেনাপতি সাহেব, আমরা আপনার সাথে একমত এবং আপনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। তো একদিন দেখা যায় রাতের বেলা রাজামশাইকে ছুরি আঘাত করে জসিম অর্থাৎ সেনাপতি বলে যে, দেখেন আপনি এখন থেকে আর রাজা নয়, কারণ আপনি একজন ব্যর্থ রাজা। আপনি চোরকে ধরার জন্য আমাদের উপরে দোষারোপ করেছিলেন এবং চোরকে তো ধরতেই পারেন নাই, এখন আমাদের উপর কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা হলো আপনার প্রথম ভুল। আর দ্বিতীয় ভুল হলো যে আপনি প্রজাদের থেকে খাজনা আদায় করতে ব্যর্থ হয়েছেন এবং প্রজাদের শান্তিতে রাখতে পারেননি। তারা না খেয়ে দিন যাপন করেছে, বাধ্য হয়ে তারা রাজকোষ থেকে চুরি করে নিয়েছে। এটা হলো আপনার দ্বিতীয় ভুল। তাই জন্য আপনাকে আজকের পর থেকে এই সিংহাসনে বসার অধিকার নেই, আপনাকে কারাগারে নিক্ষেপ করা হলো। তো জসিম গিয়ে সিংহাসনে বসে এবং ববিতার বাপকে কারাগারে নিক্ষেপ করার পর জসিম গিয়ে সিংহাসনে বসে বলে, এই বাগদাদের বাদশাহ হলাম আমি, এই বাগদাদের চোরকে আমি 7 দিন কেন 3 দিনের ভিতরে ধরবো এবং প্রয়োজনে তাকে ধরে আমি কঠোর থেকে কঠোর শাস্তি দেব। এবং ডেরাবেটায় বলে যে ভূতপূর্ব বাদশাহ যে ছিল সে নিজের ব্যর্থতা স্বীকার করে সিংহাসন থেকে পদত্যাগ করেছে এবং আমাকে নতুন রাজা হিসেবে ঘোষণা করেছে। এই ঘোষণা ডেরাপেটে বলার পর তখন জাভেদ একদিন দেখা যায় রাতের বেলা ববিতার কামরায় গিয়ে দেখে যে ববিতা সেখানে নেই এবং জসিম ববিতাকে বন্দি করে বলে যে, আপনি যদি আমার সাথে বিয়ে বসতে রাজি না হন বা বিয়ে করতে রাজি না হন তাহলে আপনার ইজ্জত আমি জোর করে ছিনিমিনি করে খেয়ে ফেলবো এবং আপনার ইজ্জত নষ্ট করে ফেলবো। আর যদি আপোষে আমাকে আপনি বিয়ে করতে রাজি হন তাহলে আপনার কিছুই হবে না, আপনি হবেন আমার বেগম অর্থাৎ রানী। ববিতা বলে, আমার জীবন থাকতো তোর মতো জুলুমবাজ বাদশাকে আমি বিয়ে করব না। তুই আমার বাপকে বন্দি করে তুই হয়েছিস রাজা, এর পরিণাম তোকে ভোগ করতে হবে। মনে রেখে জালিম বাদশা, কারণ তুই কিন্তু আমার বাপকে বন্দি করেছিস এবং প্রজাদের উপর নানান অত্যাচার শুরু করেছিস। এর ফল ভয়ঙ্কর হবে না? বাগদাদের চোর এখনও আছে, বাগদাদের চোর তোর রাজকোষ শূন্য করে তোকে পথের ফকির বানাবে এবং তোকেও শেষ করে ফেলবে, কারণ বাগদাদের চোরকে আমি চিনি এবং বাগদাদের চোরকে আমি ভালোবাসি। বাগদাদের চোর তোর মতো ভীত এবং কাপুরুষ নয়। তখন জসিম বলে, হা হা হা, বাবা বাবা বাবা, তাহলে তো আপনি ভালোই জানেন, আপনাকে যখন বন্দি করে রেখেছি বাগদাদের চোর তো নিশ্চয়ই এখানে আসবে, আসবে না? আসবে। তখন জসিম গিয়ে ববিতার উপর নির্যাতন করা শুরু করে এবং তার ইজ্জত নেওয়ার চেষ্টা করে। সেই মুহূর্তে জাবেদ দিয়ে জসিমের পিছন দিয়ে গিয়ে ছুরি দিয়ে বলে, শোন বেঈমান বাদশাহ, তুই ভূতপূর্ব বাদশাকে বন্দি করে তুই আমার ভালোবাসার গায়ে হাত দিয়েছিস, তার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিস, তোকে আজ মেরে ফেলবো। সেখানে শুরু হয়ে যায় একটা তরোয়াল যুদ্ধ। সেই যুদ্ধ দেখা যায় এক পর্যায়ে জাবেদ যখন পরাজিত হয়ে যাবে তখন ববিতাকে নিয়ে সে ঘোড়ায় চড়ে পালিয়ে যায়। আর জসিম বলে, এদেরকে ধরো। আর সবাই জাবেদ এবং ববিতার পিছনে
তারা ঘোড়ায় চড়ে ছুটতে থাকে। কিন্তু বাগদাদের চোর তো চোরই, ববিতাকে নিয়ে কোনো রকম সেখান থেকে পালিয়ে এক গুহার ভিতরে লুকিয়ে পড়ে। কিন্তু সেখানে আর দেখা যায় জসিমের লোক এবং প্রহরীরা খুঁজে পায় না। তখন জাবেদ ববিতাকে নিয়ে অন্য একটি গুহায় চলে যায়, সেখানে গিয়ে তারা লুকিয়ে থাকে। তখন দেখা যায় ববিতা বলে, যাক, আপনি আমার জীবনটা বাঁচিয়েছেন। তখন জাবেদ বলে, আপনার জীবন যদি না বাঁচায় তাহলে আমি বাঁচবো কীভাবে, কারণ আপনাকে যে আমি প্রচণ্ডভাবে ভালোবাসি। তখন ববিতা বলে, আমিও আপনাকে ভালোবাসি। সেই মুহূর্তে দুজন জড়িয়ে ধরে একটা গান চলে আসে। গান শেষে দেখা যায় জসিম বলে, আমি রাজ্য পেয়েছি কিন্তু রানী তো পেলাম না। রানী তো আমার কাছে আমাকে ছেড়ে চলে গেছে, এখন রানী কোথায় পাবো? যা, যেভাবে পারিস এই রাজ্যের রাজকন্যাকে ধরে নিয়ে আয়, কারণ রাজকন্যাকে ছাড়া তো আমি রাজা হয়েও লাভ নেই, কারণ আমি রাজকন্যাকে তো আমি এক রাতের জন্য হলেও চাই, কারণ রাজকন্যা আমার মনটা কেড়ে নিয়েছে, আমার দিলটা কেড়ে নিয়েছে, কিন্তু রাজকন্যা ছাড়া তো আমি বাঁচব না। তোরা ধরে নিয়ে আয়, যা, আমি রাজকন্যাকে নিয়ে আনন্দ ফুর্তি করব। আর না হলে যা, এই বাগদাদের শহরটা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দে, আর ঘোষণা করে দে, যদি রাজকন্যাকে ওই বাগদাদের চোর নতুন রাজার হাতে তুলে না দেয় তাহলে এই বাগদাদ শহরকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো এবং বাগদাদের বস্তিকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। তখন জাবেদ তেরে ঘটনা শোনার পর, মানে কথাগুলো শোনার পর জাবেদ বলে, শোন, আমরা এখানে অনেক লোক আছি, ওই বাগদাদে যে জুলুম রাজা এখন বর্তমান হয়েছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করব, কারণ আমরা চোর, আমাদের চোরের একটা ধর্ম আছে, আমরা কাউকে কোনো ক্ষতি করি না, কিন্তু আমরা চোর। ওই বাগদাদের যে নতুন রাজা জুলুমবাজ জসিম, তাকে আমরা হত্যা করে আগের যে রাজা ছিল তাকে আমরা পুনরায় সেই সিংহাসনে বসাবো। এটা হলো আমাদের ওয়াদা, কারণ আমরা কখনোই ওই রাজকন্যাকে তার হাতে তুলে দেব না। তো সেই মুহূর্তে দেখা যায় জাবেদ তার অনেক লোক এবং প্রজা সৈন্য সামন্ত এবং তরোয়াল নিয়ে তারা মোগল আক্রমণ করে। মোগল আক্রমণ করার পর এবং ববিতাও সাথে যায়। সেখানে গিয়ে আক্রমণ করার পর এক পর্যায়ে সেখানে একটা লড়াই হয়, যুদ্ধ হয়, রক্তরক্তিক হয় এবং বিশাল যুদ্ধ। একদিকে রাজ প্রজারা, একদিকে রাজ সৈন্যরা। সেখানে শুরু হয় রাজ প্রজাদের এবং এবং দেখা যায় সামান্য প্রহরী আবার প্রজাদের বিরুদ্ধে একটা যুদ্ধ, তরোয়ালের ঝনঝনানির শব্দে, এবং কেউ মারা যাচ্ছে, কেউ পড়ে যাচ্ছে, কেউ আবার হাসতেছে, কেউ আবার কাঁদতেছে, এইভাবেই শুরু হয় যে যুদ্ধ। তো যখন জসুম দেখা যায় সে পরাজিতের পথে, তখন ববিতাকে নিয়ে সে পালিয়ে যায় ঘোড়ায় চড়ে। তো ঘোড়ায় চড়ে যখন পালিয়ে যায়, এদিকে জাবেদ সব প্রহরীকে মেরে ফেলে, ববিতার বাপকে সে কারাগার থেকে মুক্ত করে। তখন ববিতার বাপ জাবেদকে জড়িয়ে ধরে বলে, তুমি কি বাগদাদের চোর? তখন জাবেদ বলে, হ, আমি বাগদাদের চোর। তখন তখন দেখা যায় রাজ বলে, তোমার মতো চোরই আমার দরকার, কারণ তোমার ভিতরে মনুষ্যত্ব আছে, ভালোবাসা আছে, দয়া মায়া সবই আছে, কারণ তুমি আমার রাজকোষ থেকে চুরি করে নিয়ে গরিব মিসকিনদের দান করেছো, এটাও আমি খবর পেয়েছি এবং আমি প্রজাদের মুখেও শুনেছি। কিন্তু যখন আমি সত্যটা শুনেছি তখন অনেক দেরি হয়ে গেছে। আমাকে সেনাপতি অর্থাৎ জসিম মিথ্যা কথা বলেছিল যে তুমি নাকি চুরি করে নিয়ে তুমি রাজপ্রাসাদ তৈরি করেছো, অথবা তোমাদের গ্যাং তৈরি করেছো, তোমাদের বাহিনী তৈরি করেছো। আসলে প্রজারা বলেছে যে নিরুপজারা না, যে বাগদাদের চোর সে চুরি করে নিয়ে গরিব পিছনে দান করেছে। তখনই আমার মনটা গলে গিয়েছিল। তখন আমি বলেছিলাম যে বাগদাদের চোরকে এক নজর দেখব, সেই জন্য তোমাকে ধরার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম, কিন্তু তোমাকে আমি বন্দি করে রাখার জন্য না। আমি চেয়েছিলাম এমন চোর, একটা সাহসী চোর যদি আমি আমার সিংহাসনে বসাতে পারি, তাহলে আমার মৃত্যুর পর এই সিংহাসন ভালোভাবে চলবে এবং প্রজাদের ভালো হবে। এই জন্য আমি এটা চেয়েছিলাম যে 7 দিনের ভিতরে আমি এই চোরকে দেখতে চাই। তখন জাভেদ বলে, আচ্ছা ঠিক আছে, সে কথা পরে শোনা যাবে, আগে রাজকন্যাকে ওই জসিমের হাত থেকে রক্ষা করতে হবে। রাজকন্যাকে তো জসিম ঘোড়ায় করে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে জানি না। তখন রাজামশাই অর্থাৎ রাজ বলে, চলো আমরা একই ঘোড়ায় করে আমরা খুঁজতে পারব। তখন জাভেদ বলে, এই তোমরা আমার সাথে চলো। তখন এক পর্যায়ে একজন প্রহরী বলে, দেখেন রাজামশাই, আমি আপনার নিমক খেয়েছিলাম, নিমক আমি করতে পারবো না, কিন্তু আমি জানি কোথায় নিয়ে গেছে।
রাজকন্যাকে। তখন জাবেদ বলে, কোথায় নিয়ে গেছে? আমার সাথে চলেন। তখন জাবেদ আর রাজ তারা ওই পৌরীর সাথে চলে। যাওয়ার পরে দেখে যে জসিম সেখানে ববিতাকে নির্যাতন করার চেষ্টা করতেছে। ববিতা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। আর জসিম বলে, আপনাকে এখানে কেউ বাঁচাতে আসবে না সুন্দরী, জানে মান, জানে মান। আপনি আমার জানে মান, আমার দিল করে নিয়েছেন, আমার মন করে নিয়েছেন। আপনি শুধু আমি পান করবই, আপনার শুধু পান না করে তো আমি নিস্তার থাকতে পারবো না। আপনাকে যে আমি ভালোবেসে ফেলেছি। এভাবে জড়িয়ে ধরে ববিতার ইজ্জত নষ্ট করার চেষ্টা করে, কিন্তু ববিতা নিজেকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু না পেরে সে একটা তরোয়াল নিয়ে বলে, আপনি যদি আরেকবার আমার সামনে এসেছেন তাহলে এই তরোয়াল দিয়ে আমার নিজের জীবন দিয়ে দেবো। জসিম বলে, হায় হায় হায়, কী করতেছেন? এটা করেন এটা করেন না। আবার জসিম গিয়ে আবার জড়িয়ে ধরে। সেই মুহূর্তে ববিতা চিৎকার দিয়ে বলে, আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচিয়ে দাও, ইয়া আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচিয়ে দাও, তুমি আমার ইজ্জত বাঁচিয়ে দাও, আর না হলে তুমি আমাকে এই মুহূর্তে নিয়ে নাও। তখন সেই মুহূর্তেই জাবেদ গিয়ে ঘোড়া লাফ দিয়ে গিয়ে জসিমকে একটা লাথি মারে। লাথি মারার পর জসিম উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে। তখন শুরু হয়ে যায় জসিম এবং জাবেদের ভিতরে এক মহাযুদ্ধ, এক মহালড়াই। যে লড়াইয়ে দেখা যায় যে সে রাজামশাই অর্থাৎ রাজ দেখতেছে, আর রাজ বলতেছে, বাবা জসিমকে মারো, ইচ্ছা রকম মারো। এক পর্যায়ে এখানে লড়াই করতে করতে দেখা যায় জসিম ক্লান্ত হয়ে পড়ে যায়, আর জাবেদ তাকে ছুরি দিয়ে আঘাত করে জসিম মাটিতে ঢলে পড়ে যায়। সেই মুহূর্তে মতি বলে, কেমন হয়েছে ওস্তাদ, ভালো হয়েছে না? তো জসিম বলে, আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করলাম, হুজুর আমাকে মাফ করে দিয়েন, আমার লোভ আজকে আমার ধ্বংস কারণ হয়ে দাঁড়িয়েছে। তখন জসিম মারা যায়। তো রাজামশাই জাবেদের হাতে তার মেয়েকে তুলে দেয় এবং তারা রাজদরবারে চলে আসে, বাগদাদের রাজদরবারে চলে আসে। বাগদাদের রাজদরবারে আসার পর তখন রাজামশাই বলে, আজ থেকে বাগদাদের চোর তুমি নয়, তুমি হলে বাগদাদের রাজা, কারণ তুমি চোর থেকে হবে রাজা আর আমার মেয়ের স্বামী। আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব, তুমি এই রাজ সিংহাসনে বসে দেশ পরিচালনা করবে, দেশের রাজ্যের যে প্রজারা আছে তাদের ভালো মতো তুমি দেখবে। আজ থেকে তুমি হবে রাজা, তোমার আন্ডারেই থাকবে সমস্ত সেনাপতি, উজির সবাই থাকবে এবং তোমার হুকুম মতোই তারা কাজকর্ম করবে। আমি বিদায় নিলাম। তখন জাবেদ বলে, আমি কি এত বড় দায়িত্ব পালন করতে পারবো? তখন রাজামশাই বলে, অবশ্যই পারবে। প্রজারা বলে, আপনিই পারবেন, কারণ আপনি বাগদাদের চোর থেকে এখন হয়েছেন বাগদাদের রাজা, আপনার দ্বারাই সম্ভব। এভাবেই গল্পটি এখানে শেষ হয়, বাগদাদের চোর ছবির গল্প। তবে বাগদাদের চোর ছবিটা ইবনে মিজান খুব সুন্দর করে পরিচালনা করার পর সফলতা পায়।